আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। হ্যাঁ, একটু শপিং মলে যেতে চাইছিলাম স্যার, সোয়াকে নিয়ে যাব? সিমি বলে। ওনাকে জিজ্ঞেস করার কি আছে, আমি যাব। উনি বলার কি? ছোঁয়া কঠিন গলায় বলে। সাদি সেদিকে পাত্তা না দিয়ে আবার ল্যাপটপ নিয়ে বিজি হয়েছে। আপনি তুমি যাও, আমি 5 মিনিটে রেডি হয়ে আসছি। মুচকি হেসে বলে চলে যায় সিমি। ছোঁয়া জিন্স আর লেডিস শার্ট নিয়ে ওয়াশরুমে ঢোকে। বাসা থেকে লুকিয়ে নিয়ে এসেছিল, এখন থেকে এগুলোই পরবে। ছোঁয়া ড্রেস চেঞ্জ করে বের হতেই সাদি এক পলক তাকায় ছোঁয়ার দিকে, সাথে সাথে চোখ ফিরিয়ে নেয়। ছোঁয়া ভেঙচি কেটে হিজাব বাঁধতে থাকে। সিমি পরীকে সাদা একটা ফ্রক পরিয়ে দেয়, এখন নিজে রেডি হবে। তখনই ফোন বেজে ওঠে সিমির। স্ক্রিনে হিমু নামটা জলজল করছে। সিফাতও তখন রুমে ঢুকে পরীকে একটু দেখতে। সকাল থেকে মেয়েটাকে কাছে পাচ্ছে না, একদম সিমির সাথে সেটে আছে। সিমি মুচকি হেসে ফোনটা রিসিভ করে। রেডি হচ্ছি, এখনই বের হব। কি কালার ড্রেস পরেছো? নীল বলেই কল কেটে দেয় সিমি। মিথ্যে কেন বললে? তোমার হাতে তো ব্ল্যাক ড্রেস। সিফাত দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে প্রশ্নটা করে। চমকে ওঠে সিমি। মিথ্যে বলতে শিখে গেছি তাই। মুচকি হেসে বলে সিমি। সিফাত চোখ বন্ধ করে নেয়। বাবা, আমি তোমার সাথে যাব না, খালামণির কাছে থাকবো। পরীকে সিমির পা জড়িয়ে ধরে আধো আধো গলায় বলে। কেন, মা বাবাকে ভালো লাগছে না? সিফাত চোখ বন্ধ রেখে মুচকি হেসে বলে, লাগছে তো, আমি তোমাদের সাথে একসাথে থাকতে চাই। কাঁদো কাঁদো গলায় বলে পরি। 3 বছরের মেয়ের এরকম পাকা কথা শুনে সিফাত শব্দ করে হেসে ফেলে। চোখ খুলে ওদের দিকে এগিয়ে আসে। সিমি নিচু হয়ে বসে, পরীর 2 গালে হাত রাখে। তোমার বাবা মাকে এনে দিতে, যদি খুনটুন না করে থাকে। বাঁকা চোখে সিফাতের দিকে তাকিয়ে বলে সিমি। তারপর সিমির চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিয়ে ওয়াশরুমে ঢুকে যায় সিমি। সিফাত পরীকে করে তুলে নেয়, কপালে চুমু খায়। শোনো মেয়ে। ছোঁয়া রুম থেকে বেরিয়ে যেতে নিলে সাদি বলে ওঠে। দাঁড়িয়ে যায় ছোঁয়া। সাদি আলমারি থেকে কিছু টাকা বের করে এনে ছোঁয়ার সামনে দাঁড়ায় সাদি। ছোঁয়া ভ্রু কুঁচকে সাদির মুখের দিকে তাকায়। টাকাটা রাখো, কেনাকাটা করবে। টাকা তো নিশ্চয়ই নেই। ছোঁয়া সাদির হাত থেকে টাকা নিয়ে সাদির মুখে ছুঁড়ে মারে। সাদি দাঁতে দাঁত চেপে, টাকা না থাকলে কিনবো না, তবু আপনার থেকে টাকা নিব না। সাহস হয় কি করে আমাকে টাকা দেওয়ার? আঙুল তুলে ফুসতে ফুসতে বলে ছোঁয়া। রাগে সাদির চোয়াল শক্ত হয়ে যায়। সাহস হয় কি করে আমার মুখের ওপর কথা বলার? থাপড়ে গাল লাল করে দেব। হাত তুলে চিৎকার করবে বলে সাদি ছোঁয়া চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। ভয়ে বুক ধুকপুক করছে, হার্ট দ্রুত লাফাচ্ছে। টাকা না নিলে এইখান থেকে এক পাও এগোতে দেব না আমি। টাকাগুলো কুড়িয়ে নিতে নিতে বলে সাদি, আমি টাকা নিব না। ছোঁয়া রিঙি নিয়ে বলে, তাহলে যাওয়া হচ্ছে না? আমাকে জেদ দেখানো? মেরে বালিজাবা দিয়ে দেবো ইডিয়েট। একটা উটকো ঝামেলা এসে জুড়েছে আমার কপালে, জাস্ট নিতে পারছি না আমি। ছোঁয়া চোখ খুলে সাদির দিকে তাকায়। ওকে উটকো ঝামেলা বলছে? ভীষণ কান্না পাচ্ছে ছোঁয়ার। কালকেই চলে যাচ্ছি আমি, ডিভোর্স পেপারও পাঠিয়ে। বাকি কথা শেষ হবার আগে সাদি এক অদ্ভুত কাণ্ড করে বসে। আরো একটা চর পড়ল ছোঁয়ার গালে। গালে হাত দিয়ে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে ছোঁয়া সাদির দিকে, যেন এখনই সাদিকে গিলে খাবে। সাদির সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ছোঁয়ার থেকে ব্যাগ নিয়ে তাতে টাকা ভরে চেইন আটকে আবারও ছোঁয়ার হাতে দিয়ে দেয় ব্যাগ। ছোঁয়ার আগে ধরধর করে কাঁপছে, গলাটা আবারও লাল হয়ে উঠেছে, চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। তাতে দাঁত চেপে হাত পুষ্টিবদ্ধ করে নেয়। এবার যাও, ফোঁস করে শ্বাস নিয়ে বলে সাদি। বজ্জাত লোক, আমার সাথে অধিকার খাটাতে আসবেন না একদম। জাস্ট অসহ্য লাগে আপনাকে, জোর করে আপনার ঘাড়ে চাপিনি আমি। চিৎকার করে বলে ছোঁয়া। ছোঁয়া সাদির গায়ে ব্যাগটা ছুঁড়ে মারে। ড্রেসিং টেবিলের সব জিনিসপত্র ফেলে দেয়, বিছানা চাদর বালিশের কভার সব খুলে ফেলে দেয়। টেবিল থেকে সাদির বই প্রয়োজনীয় সব জিনিস ফেলে দেয়। তবু যেন রাগ কমছে না, জোরে জোরে শ্বাস নিচ্ছে আর কাঁদছে। সাদি বুকে হাত গুজে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে ভ্রু কুচকে দেখছে ছোঁয়াকে। শেষ?
ক্লান্ত হয়ে ছোঁয়া বসে পড়াতে সাদি প্রশ্ন ছুড়ে দেয়। আগুনে ঘি ঢালার মতো অবস্থা। ছোঁয়া ফোঁস করে শ্বাস টেনে সাদির দিকে তাকায়, তারপর 2 হাতে মাথা চেপে ধরে ফ্লোর হাঁটু মুড়ে বসে পড়ে ফুপিয়ে কেঁদে ওঠে। এই লোকটা এমন কেন? এত অদ্ভুত কেন লোকটা? কেন এমন করে? থাকবে না ছোঁয়া, কিছুতেই থাকবে না। কান্নাকাটি শেষ হলে রুমটা আবার আগের মতো করে দেবে। সাদি গালে হাত বুলিয়ে বলে, ফাজিল ছেলে, তুই একদম কথা বলবি না আমার সাথে। 2 হাত চুল খামচে ধরে হিঁচকি তুলতে তুলতে বলে ছোঁয়া। সাদি চোখ বড় বড় করে তাকায় ছোঁয়ার দিকে। তখনই দরজায় নক করে সিমি। যদিও দরজাটা বন্ধ না, তবুও নক করে। তুমি ভাইয়াকে সাথে নিয়ে শপিংয়ে যাও, তোমার বোন যাবে না। সাদি না তাকিয়ে বলে দেয়। সিমি কাচুমাচু হয়ে দাঁড়ায় সাদির ঠিক সাইডে। না মানে, ও তো বলছিল যাবে। ছোঁয়ার দিকে এক পলক তাকিয়ে বলে সিমি। ছোঁয়া যে কাঁদছে এটা সে বুঝেছে, এদের মধ্যে যে ঝামেলা হয়েছে এটাও বুঝেছে সিমি। তবুও এসব নিয়ে কিছু বলতে চায় না। ওরা স্বামী স্ত্রী, এটা ওদের পার্সোনাল ম্যাটার। তখন বলেছিল, এখন আমি বলছি। সাদি বিরক্ত হয়ে চোখ মুখ কুচকে বলে, আমি এখানে থাকবো না, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও না। ছোঁয়া করুণ দৃষ্টিতে সিমির দিকে তাকিয়ে বলে। বুকটা ধক করে ওঠে সিমির, গালটা লাল হয়ে আছে। ছোঁয়ার চোখ দুটো টলমল করে ওঠে সিমির। তুমি যাও সিমি, তুমি নিশ্চয়ই বুঝো আমার ব্যাপারটা একদমই পার্সোনাল। সিমি ধীর পায়ে বেরিয়ে যায়। সিমি চলে যেতেই ছোঁয়া হাতের কাছে থাকা শ্যাম্পুর বোতলটা সাদির দিকে ছুঁড়ে মেরে বেলকনিতে চলে যায়। এই লোকটার মুখটাও দেখতে ইচ্ছে করছে না, পশ্চাৎ লোক। সাদি পুরো রুমে চোখ বুলায়, যা ইচ্ছে কাণ্ড করেছে রুমটার। এরকম অগোছালো একদম পছন্দ না সাদি। কপালে জুটিয়ে দিয়েছে একটা ইডিয়েট। কি করে টলারেট করবো একে? পাগল হয়ে যাব আমি। বিড়বিড় করে বলে সাদি। খাটের তলা থেকে ফোনটা কুড়িয়ে নিয়ে বেরিয়ে যায় সাদি। সিমি পরীকে নিয়ে বাসা থেকে বের হয়। কোলে নিয়ে বুকের মধ্যে চেপে রেখেছে পরীকে। আর মনটা ছোঁয়ার জন্য হুহু করছে। নিশ্চিন্তে সাদির স্যার একজন ভালো মানুষ, কখনো কোনো খুঁত পায়নি এই লোকটার। কিন্তু তাহলে কেন ছোঁয়া সুখী না? তোমার কষ্ট হবে, আমি হেঁটেই যেতে পারবো। অস্ফুট স্বরে বলে পরী। মৃদু হাসি রিমি। পরীর মাথায় চুমু খায়। তোমাকে বুকের মধ্যে আগলে রাখতে আমার কষ্ট হয় না শোনা, শান্তি লাগে। সিফাত ওদের পেছনেই ছিল, একদম ওদের একা ছাড়তে চায় না ও। পরীকে আমি নিচ্ছি। সিমি কিছু বলে না, হাতটা আলগা করে দেয়। সিফাত পরীকে কোলে তুলে নেয়। রিক্সা নেয় ওরা। শপিং মলের সামনেই হিমু দাঁড়িয়েছিল। হিমুকে দেখে সিফাতের মেজাজ গরম হয়ে যায়, আর সিমির মুখে হাসি ফুটে ওঠে। রিক্সা থেকে নামতে সিমি এক দৌড়ে হিমুর কাছে চলে যায়, আর সিফাত ওদের দিকে তাকিয়ে থাকে। পরী সিফাতের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছে। মামা ভাড়াটা দিন। রিক্সাওয়ালার কথাই চমকে ওঠে সিফাত। পকেট থেকে 50 টাকা নোট বের করে দেয় রিক্সাওয়ালাকে। কাঁদতে কাঁদতে চোখ দুটো ফুলে গেছে ছোঁয়ার। মাথা ব্যথা করছে, চোখ দুটো জ্বলছে, অসহ্য লাগছে। ফ্লোরেই গা এলিয়ে দেয়। বসে থাকাটাও দুষ্কর হয়ে গেছে। সাদি ঘন্টাখানিক পরেই বাড়ি চলে আসে। রান্না করতে হবে, বাইরের খাবার খেতে পারে না একদমই। সাদি রুমে এসে বিরক্ত হয়। এখন একই রকমই আছে। দীর্ঘশ্বাস ফেলে সাদি। এখন যে ওকে এগুলো ঠিক করতে হবে এটা ভালোই বুঝতে পারছে। ভীষণ গরম পড়েছে। বাইরে থেকে আসাতেই পরনে শার্টটা ঘামে ভিজে গেছে। শার্টটা খুলে রুম গোছাতে শুরু করে সাদি। এই ছিল কপালে। রুম গোছানো শেষ হলে ক্লান্ত হয়ে বিছানায় 2 দণ্ড বসে জিরিয়ে নেয়। তারপর মনে পড়ে, ইডিয়েটটা কোথায় গেছে? কপালে ভাঁজ পড়ে সাদির। গেল কোথায়? বেলকনিতে যায় সাদি। ছোঁয়াকে ফ্লোরে শুয়ে থাকতে দেখে চমকে ওঠে। ডান পাশের গালটা অসম্ভব লাল হয়ে আছে। এই নিয়ে 2 দিন মেয়েটার গায়ে হাত তুলল সাদি। মনের মধ্যে খারাপ লাগা কাজ করে সাদি। এই মেয়ে, ওঠো। সাদি ছোঁয়ার পাশে বসে ডাকে, কিন্তু ছোঁয়ার কোনো সারা শব্দ নেই। এবার ছোঁয়ার হাত ধরে সাদি, আর চমকে ওঠে। গাটা অসম্ভব গরম। কোলে তুলে নেয় সাদি, রুমে নিয়ে খাটে শুইয়ে দেয়। ইডিয়েট একটা, বিড়বিড় করে বলে সাদি। তারপর ড্রয়ার খুলে ঔষধ নেয়। ছোঁয়াকে আছোঁয়া করে ঔষধ খাইয়ে দেয়। আলমারি থেকে কম্বল বের করে ছোঁয়ার গায়ে জড়িয়ে দিয়ে ওয়াশরুমে ঢোকে। এই মুহূর্তে লম্বা একটা শাওয়ার নেওয়া দরকার। আচ্ছা সিমি, তোমার কি একবারও মনে হয় না সিফাতের ওই মেয়ের মুখটা একদম তোমার মুখের মতো? গায়ের রংটা তোমার মতো, হাসলে ঠোঁটে বাসের টোট পড়ে। কেন এমনটা? কি কানেকশন এই মেয়েটার সাথে তোমার? তুমি কি কোনো টান অনুভব করো না? কেনাকাটা শেষ করে কফি খাওয়ার জন্য একটা কফি শপে বসেছে ওরা। এই মুহূর্তে কফি খাওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু হিমু জোর করলো।
সিফাত আর পরি চলে গেছে সিমিকে কিছু না বলে। অবশ্য যাওয়ারই কথা, সিমি ইচ্ছে করেই ইগনোর করেছে ওদের। কফির মগের চুমুক দেয় সিমি। সত্যি এমনটা ও ভেবে দেখেনি। বাচ্চাটার প্রতি আলাদা একটা টান অনুভব করে সিমি। মনে হয় এটাই ওর মেয়ে। একেই 9 মাস পেটে পুড়েছে, কিন্তু প্রমাণ ছাড়া কথাটা কাউকে বলা যাবে না, কেউ বিশ্বাস করবে না। আমি দেখেছি তোমাকে 9টা মাস লড়াই করতে। লেভার পেইন ওঠার পর তোমার সেই চিৎকার আমি এখনো ভুলিনি। আমার মন বলছে এটাই তোমার মেয়ে। না, সেদিন মিথ্যে বলেছিল। আমি স্পষ্ট সেদিন বাচ্চার কান্না শুনেছিলাম অপারেশন থিয়েটারের ভিতর থেকে, কিন্তু জোর দিয়ে বলতে পারিনি, কারণ অপারেশনে অনেক কেবিন বাচ্চা ছিল। হিমু সিমির হাতের উপর নিজের হাতটা রাখে। কাছের টেবিলের দিকে এক মনে তাকিয়ে আছে সিমি। হিমুর কথাগুলো মন দিয়ে শুনছে। আমি তোমার বাচ্চাকে তোমার কাছে ফেরাতে লড়াই করব। আমরা দুজন মিলে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবো আমাদের মেয়েকে। সিমি এক পলক তাকায় হিমুর মুখের দিকে, চোখ দুটো টলমল করছে। তোমার কথা সত্যি হলে আমি নিজে হাতে খুন করব সিফাতকে। কোনোদিন মাফ করব না ওকে। কি দোষ করেছিলাম আমি, যার শাস্তি পেয়ে যাচ্ছি 5টা বছর যাবত? ভালোবেসেছিলাম, ভালোবাসার পরিণাম এতটা ভয়াবহ হয়? গলা ধরে আসছে সিমির, বুকটা হু হু করছে পরির জন্য। এই 3টা বছরে খুব কমই মনে পড়েছে সিফাতকে। সবটা সময় স্মৃতি জুড়ে শুধুই মেয়ে ছিল। হামা করে কেঁদে উঠে সিমি। হিমু সিমির মাথায় হাত বুলিয়ে দেয়। আমি সবটা ঠিক করে দেবো সিমি, একটু ভরসা করো আমার উপর। পৃথিবীর সব সুখ তোমার পায়ের কাছে এনে দেবো। বিড়বিড় করে বলে হিমু। দুপুরে খাবার রান্না করা প্রায় শেষ সাদির। ডাল, ডিম, করলা ভাজি আর মুরগির মাংস রান্না করেছে। একা থাকলে শুধু করলা ভাজিই করত, কিন্তু এই কয়জন তো এখানে আরও কয়েকজন আছে, তাদের নিশ্চয়ই করলা ভাজি খেতে অসুবিধা হবে। সবাই তো আর সাদি না। ওদের কথা চিন্তা করে সাদি মাংস আর ডাল রান্না করেছে। সাবান নিয়ে রান্না করতে গিয়েছিল, এখন আবার ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। সিফাত সেই কখন এসে রুমে ঘাপটি মেরে শুয়ে আছে। পরি সাদির পাশে টুল টেনে বসে গল্প করছে। এক রাশ অভিযোগ ঠেলে দিচ্ছে সাদির দিকে। অভিযোগটা সিফাতকে নিয়ে, সে কেন তাকে বাড়ি নিয়ে এলো, আইসক্রিম কিনে দিল না, এসব। সাদি পরির মুখের দিকে এক পলক তাকাচ্ছে, তা আবার রান্না করছে। এই মিষ্টি মেয়েকে ছেড়ে ওর মা কেন চলে গেছিল? নাকি ভাইয়াকে তাকে চলে যেতে বাধ্য করেছিল, নাকি অন্য কারণ? দীর্ঘশ্বাস ফেলে সাদি। ডালটা বাটিতে ঢেলে বেসিন থেকে হাত ধুয়ে নেয় সাদি। মা কি খাবে বলো? পরির সামনে হাঁটু মুড়ে বসে পরির মুখের সামনে নিজের মুখটা রেখে বলে। পরি সাদির ঘামে জর্জরিত মুখটাতে আলতো হাতে ছুঁয়ে দেয়। ও আসুক, তারপর খাবো। মিষ্টি হেসে বলে পরি। সাদি ভ্রুকুচকে তাকায়। ওকে, ওই মেয়েটা মাম্মামের আপি। জানো, এতগুলো ভালো মেয়ে, আমাকে খাইয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয়, খুব ভালোবাসে, কিন্তু পরির হাসি মুখটা চুপসে যায়, চোখ দুটো টলমল করে ওঠে। সাদি বিচলিত হয়ে পড়ে। পরির 2 গালে হাত দিয়ে কপালে চুমু খায়। কিন্তু কি মা? ওই আঙ্কেলটার কাছে গেলে আমার সাথে কথাই বলে না। ফুপিয়ে ওঠে পরি। মা কাঁদে না? সাদি পরির চোখের পানি মুছে দেয়। ও মেয়েটা কে মামুনি বলবে? আর ওই আঙ্কেলটা মামুনির বর, সে তো তাকে সময় দেবেই বলে। পরি ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে সাদির মুখের দিকে। বর শব্দটার সাথে পরিচিত না পরি, তাই বুঝতে পারল না, কিন্তু কান্না থেমে গেছে। আচ্ছা, আমি তো শাওয়ার নেব এখন, তুমি কি করবে তাহলে? মাম্মামের কাছে যাব। ছোঁয়ার কথা মনে হতে সাদি দীর্ঘশ্বাস ফেলে। পরির হাত ধরে রুমে চলে আসে। ছোঁয়া এখনো একইভাবে শুয়ে আছে, মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে। হয়তো জ্বরটা বেড়েছে, কিন্তু সাদি তো ওষুধ খাইয়ে দিয়েছে, তাহলে কেন বাড়লো জ্বর? পরি গিয়ে ছোঁয়ার পাশে বসে পড়ে। মাম্মামের কি হয়েছে? ঘুমাতো ছোঁয়ার দিকে তাকিয়ে বলে পরি। বাদর তো তাই মাদরামি করতে গিয়ে অসুস্থ হয়ে গেছে। বিড়বিড় করে বলে সাদি। তারপর ছোঁয়ার পাশে গিয়ে দাঁড়িয়ে ছোঁয়ার মাথায় হাত রাখে। একটু জ্বর নেই, তবে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে, আর এই ঘামের জন্যই কেঁপে উঠেছে। এই মেয়েরা আস্ত ইডিয়েট। কম্বল সরিয়ে ফেলে সাদি। তারপর এসির পাওয়ার বাড়িয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। পড়িয়ে ছোঁয়ার পাশে শুয়ে চাপড়ে ধরে ছোঁয়াকে। তাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বের হয় সাদি। সর্বপ্রথম চোখ পড়ে বিছানায় শুয়ে থাকা ছোঁয়ার দিকে।
পরীকে ঝাপটে ধরে কি আরামসে ঘুমিয়ে আছে। সাদি ফুঁস করে শ্বাস টেনে তোয়ালে রেখে আবার কিচেনে চলে যায়। প্লেট ভর্তি করে খাবার নিয়ে আসে, সাথে এক জগ পানি টেবিলে রেখে এসির পাওয়ার কমিয়ে দেয়। তারপর সোফায় ল্যাপটপ নিয়ে বসে পড়ে। ঘুম ভেঙে যায় ছোঁয়ার। ঘামে জর্জরিত শরীর নিয়ে আর মোড়া ভেঙে উঠে বসে। চোখ খুলতে ইচ্ছে করছে না। উঠে বসতে পেটের ভেতর থেকে ঢেকে ওঠে। ভীষণ খিদে পেয়েছে। তাকে পরীকে দেখে ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে ওঠে। পরীর এলোমেলো চুলগুলো ঠিক করে দেয় ছোঁয়ার। তারপর বিছানা থেকে নামতে যেতে চোখের সামনে সাদিকে দেখতে পায়। ছোঁয়ার নাক বরাবর বসে এক মনে ল্যাপটপে কিছু দেখছে। মেজাজ বিগড়ে যায় ছোঁয়ার। ফেংচি কেটে অন্যদিকে দৃষ্টি সরিয়ে নেয়। ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে নাও, আর সাথে মামুনিকেও খাইয়ে দাও। সাদি ল্যাপটপে দৃষ্টি রেখেই বলে। গা জ্বলে ওঠে ছোঁয়ার। আদেশ করা হচ্ছে ওকে। ওই লোকটার আদেশ শুনতে বইয়ে গেছে ছোঁয়ার। খাওয়াতে খাবো, নতে না। সাদি ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে ছোঁয়ার দিকে তাকায়। শান্ত গলায় বলে সাদি। ছোঁয়া একটুও ভয় পায় না। খাবো না মানে খাবো না। ছোঁয়া একবার যা বলে তাই করে। বলেছি খাবো না তো খাবোই না। কোলের উপর বালিশ চেপে মুখ বাঁকিয়ে বসে থাকে ছোঁয়া। সাদি ল্যাপটপ সাইডে রেখে হনহনিয়ে এগিয়ে আসে ছোঁয়ার দিকে। সাদির এগোনো দেখে এবার ছোঁয়া ভয় পেয়ে যায়। আবার থাপ্পড় মারলে দাঁত একটাও পাওয়া যাবে না। দুই গালে হাত দিয়ে কিছুটা পিছিয়ে যায় ছোঁয়া। ছোঁয়া নাক টানছে আর খাচ্ছে। মাঝে মাঝে শব্দ করে কেঁদে উঠছে। পরিও খাচ্ছে আর ছোঁয়ার দিকে তাকাচ্ছে। ছোঁয়া একটু সান্ত্বনা দেবে, তারও সাহস জোগাতে পারছে না। সাদি চোখ মুখ শক্ত করে একবার ছোঁয়ার মুখে ভাত দিচ্ছে তো আরেকবার পরীর মুখে। তখন সাদির এক ধমকে ছোঁয়া সোজা হয়ে বসে পড়েছিল আর পরীও উঠে যায়। তারপর দুটোকে আরেকটা ধমক দিয়ে ওয়াশরুমে পাঠায়। দুজনেই কেঁদে ফেলে। ভয়ে তাড়াহুড়ো করে হাত মুখ ধুয়ে আবার এসে জায়গা মতো বসে পড়ে। সাদি পরীর গালে একটা চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। ব্যাস, পরীর কান্না শেষ। কিন্তু ছোঁয়াকে আর বাপ্পি দেয় না, তাই ছোঁয়ার কান্নাও থামে না। অনেকক্ষণ যাবৎ পরী পেটের মধ্যে একটা কথা রেখে খাচ্ছে। কথাটা বের হতে যাচ্ছে কিন্তু ভয় বের করতে পারছে না। কিন্তু এখন আর রাখতে পারছে না। পরী ছোঁয়ার পাশ থেকে উঠে এসে সাদির কোলে বসে। বাবা, তুমি আমাকে কিসি দিলে তো, মাম্মাকে দিলে না কেন? সাদির মুখের দিকে তাকিয়ে বলে পরী। সাদি এক টুকরো আলু ছোঁয়ার মুখে পড়ে দিয়ে পরীর দিকে তাকায়। কেন দিলাম না? সাদি ভ্রুকুচকে বলে। কেন দিলে না? আমাকেও ধমক দিলে, আবার আদর করে দিলে। মাম্মাকে তো থাপ্পড়ও মেরেছ, আর ধমক তো মাম্মাকে আদর করে দাও। ছোঁয়া চোখের পানি মুছে মুখ বাঁকায়। সাদি ছোঁয়ার দিকে এক পলক তাকায়। অনুশোচনা হয়। গালটা এখন অসম্ভব লাল। আবার জ্বর এসে গেছে সেটা ফ্যাকাশে মুখ দেখেই বোঝা যাচ্ছে। কাঁদতে কাঁদতে চোখ দুটো লাল করে ফেলেছে। নাকি জ্বরের জন্যই চোখ দুটো লাল? তুইও যে কি বলিস না। উনি হলেন হনুমান সাদা বিলাই, আমাকে কিসি দেবে? পারে তো আরো দুইটা চড় থাপ্পড় দিয়ে আমাকে কোমায় পাঠিয়ে দেয়। রাগে ফুসফুস করতে করতে নাক টেনে বলে ছোঁয়া। সাদি পরীর মুখের সামনে খাবার নিতেই মুখ ফিরিয়ে নেয়। আর খাবো না। সাদি ছোঁয়ার মুখের সামনে খাবার নেয়। ছোঁয়া মুখ ফিরিয়ে নেয়। শুয়ে পড়ো, আমি ওষুধ নিয়ে আসছি। সাদি পরীকে কোল থেকে নামিয়ে প্লেট নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ছোঁয়া রাগে গজগজ করতে করতে কম্বল টেনে শুয়ে পড়ে। পরী সাদির ফোন নিয়ে গেমস খেলা শুরু করে। আমিও থাকবো না, চলে যাব। আপির বিয়ের সময় একটা সুন্দর ছেলে খুঁজে প্রেম করব। তারপর তার সাথে পালিয়ে যাব। সে আমাকে অনেক ভালোবাসবে, মারবে না। ছোঁয়া একা একাই বলতে থাকে। সাদি রুমে ঢুকে ছোঁয়ার কথাগুলো শুনতে পায়, কিন্তু কিছুই বলে না। তোমার ওষুধ। ছোঁয়ার পাশে বসে বলে সাদি। ছোঁয়া কম্বল দিয়ে মুখ ঢেকে ফেলে। সাদি ফোঁস করে শ্বাস টানে। এই মেয়ে, উঠবে নাকি থাপ্পড় খাবে? আবারও ধমকে বলে সাদি। ছোঁয়া কেঁপে ওঠে, হুড়মুড় করে উঠে বসে। আবারও কান্না চলে আসে। সাদি ওষুধ ঢুকিয়ে দেয় মুখে, তারপর পানিও খাইয়ে দেয়। পানির গ্লাসটা সাইডে রেখে পা টান টান করে বসে। শুয়ে পড়ো। কোলের উপর ল্যাপটপ নিয়ে সেটা ওপেন করতে করতে বলে সাদি। ছোঁয়া বাধ্য মেয়ের মতো শুয়ে পড়ে। সিমি রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে ভালো করে চোখ মুখ মুছে নেয়। হিমোর সামনে ওভারে কান্না করাতে এখন এমন খারাপ লাগছে
নিজের দুর্বলতা কাউকে দেখাতে চায় নাও, কিন্তু হিমু ছেলেটাই এমন, কিছু বলার আগেই বুঝে যায়। 12 বছর যাবৎ একসাথে আছে দুজন। জীবনের এমন কোনো খুঁটিনাটি ঘটনা নেই যা হিমুর সাথে শেয়ার করা হয়নি। বাসায় ঢুকে সরাসরি সিফাতের রুমে চলে যায় সিমি। সিফাত উপর হয়ে শুয়েছিল। খট করে দরজা খোলার আওয়াজে এক লাফে উঠে বসে। চোখ দুটো ফোলা ফোলা, চুলগুলো এলোমেলো, কেমন বিধ্বস্ত দেখাচ্ছে সিফাতকে। সিমিকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হাসে সিফাত। ভেতরে এসো। এলোমেলো বিছানাটা একটু ঠিক করার চেষ্টা করে সিফাত। আপনি বিয়ে করেছেন? সিমি সিফাতের চোখের দিকে তাকিয়ে বলে। সিফাত চমকে ওঠে, বড় বড় চোখ করে তাকায় সিমির দিকে। হঠাৎ এই প্রশ্ন করার মানে বুঝতে পারছে না। না। মাথা নিচু করে বলে সিফাত। সিমির মুখটা চকচক করে ওঠে। সিটি হাসপাতাল চেনেন? প্রবল উত্তেজিত হয়ে সিফাতের কাছাকাছি দাঁড়িয়ে বলে সিমি। সেখানকার প্রায় ডাক্তারই আমার চেনা। কথাটা শেষ হওয়ার সাথে সাথে সিফাতের গালে একটা চড় পড়ে। গালে হাত দিয়ে হতবাক হয়ে তাকায় সিমির দিকে। সিমি রাগে থরথর করে কাঁপছে, চোখে পানি টলমল করছে। এতটা বাজে আপনি? এতটা খারাপ? কেন কেন করলেন এমনটা? খুব ক্ষতি করেছিলাম আপনার? শান্ত গলায় কাঁদতে কাঁদতে বলে সিমি। সিফাত মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে। অনেক কিছু বলার ছিল আপনাকে, অনেক অনেক কথা। যেদিন আপনি আমাকে বলেছিলেন সিমি আমার মা সম্পর্কটা মেনে নেবে না, আমাকে ভুলে যাও, সেদিনে বুঝে গেছিলাম আপনি একটা কাপুরুষ। লম্বা দম নেয় সিমি, চোখের পানি মুছে নেয়। আমি তো কাপুরুষ? তো তুমি তো খুব ভালো। এত ভালো মানুষ কি করে নিজের সন্তানের কথা ভুলে অন্য ছেলের হাত ধরে ঘুরে বেড়ায়? গর্জে উঠে বলে সিফাত। হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলেছে, চোখ থেকে আগুন ঝরছে। সিমির মাথা ঘুরে ওঠে, চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টানে, নিজেকে কন্ট্রোল করে। এটা ছোঁয়ার স্বামীর বাড়ি, এখানে কোনো সিক্রেট করলে তার দায় পড়বে ছোঁয়ার ঘাড়ে। সেটা সিমি চায় না। কোনো রকমের সিক্রেট ছাড়া আমি আমার মেয়েকে নিয়ে কাল চলে যাব। আমি চাইছি না আমার মতো আপনার ফ্যামিলিও আপনাকে কাপুরুষ ভাবুক। আমি এটাও চাইছি না আমার মেয়ে জানুক তার বাবা ঠিক কতটা নোংরা। সিমি চলে যেতে নেয়। কিন্তু আমি চাইছি আমার আর তোমার মাঝে যা হয়েছে সবটা সবাই জানুক, তারপর তারাই ডিসাইড করবে। তুমি। সিমি সিফাতের কথা শেষ করতে দেয় না, হাত উঁচু করে থামিয়ে দেয় সিফাতকে। লাইফ আমার, তাই আমি ডিসাইড করব। সিমি বেরিয়ে যায়। সিফাত বাঁকা হাসে। ছোঁয়ার মাথা ব্যথায় টিকতে পারছে না, এপাশ ওপাশ করছে আর কাঁদছে। এটাই ছোঁয়ার স্বভাব। একটু ব্যথা পেলে বা খারাপ লাগলে কান্না শুরু করে দেয়। ছোঁয়ার মুচড়ামুচড়িতে সাদি বসে থাকতে পারছে না। একই বিছানায় একজন ছটফট করলে অন্যজন কি শান্তিতে থাকতে পারে? কি হয়েছে? ভ্রু কুচকে জিজ্ঞেস করে ছোঁয়াকে। ছোঁয়া উত্তর দেয় না, এক হাত দিয়ে কপাল টিপতে থাকে। সাদি দীর্ঘশ্বাস ফেলিয়ে ছোঁয়ার কপালে হাত রাখে। চমকে উঠে ছোঁয়া, চোখ মেলে তাকায় সাদির দিকে। সাদি এক মনে ল্যাপটপ দেখছে আর আরেক হাত দিয়ে ছোঁয়ার কপালে টিপ দিচ্ছে। একরাশ ভালো লাগা ছুঁয়ে যায় ছোঁয়ার মনে। মুচকি হেসে চোখ বন্ধ করে ফেলে। খুব ভালো লাগছে, আর একটু সাদির দিকে ঘেঁষে যায়। সাদি ভ্রুকুচকে তাকায় ছোঁয়ার দিকে, কিন্তু ছোঁয়ার বন্ধ চোখ দেখে কিছু বলে না। আমি না ক্রাশ খাইছি। ছোঁয়া মিষ্টি হেসে চোখ বন্ধ রেখেই বলে, মাম্মা আমিও খাবো। কোথায় দাও? পরি ফোন ফেলে এক লাফে ছোঁয়ার কাছে এসে বলে। ছোঁয়া ধপ করে চোখ খুলে। সাদি এক পলক তাকায় ছোঁয়ার দিকে। মা চেপে ধরো তোমার মাম্মাকে, ক্রাশ না দেয়া পর্যন্ত ছাড়বে না। সাদি গালে হাত দিয়ে ল্যাপটপের স্ক্রিনে ভালো করে চোখ রেখে বলে। ছোঁয়া দাঁত কটমট করে তাকায় সাদির দিকে। পশ্চাৎ লোক দিলে তো ফাঁসিয়ে। ও মাম্মা দাও না, একটুখানি খাবো, দাও না। পরি ছোঁয়ার হাত ধরে ঝাঁকিয়ে বলে। ছোঁয়া কি বলবে বুঝতে পারছে না, পরির দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। মাম্মা না দিলে আমি কেঁদে ফেলবো বলেই কান্না করে দেয় পরি। মা জোরে জোরে কাঁদো, তবে দিবে। সাদির উস্কানিকে পরি আরো জোরে কেঁদে ওঠে। মা কাউকে ভালো লাগলে তার দিকে তাকিয়ে থাকলে সেটাকে ক্রাশ বলে। তোমার পাপাকে আমার ভালো লাগছে, তার দিকে তাকিয়ে ক্রাশ খাইছি। এবার তোমার খেতে ইচ্ছে হলে তুমি খাও। ছোঁয়া পরির গালে হাত দিয়ে মিষ্টি হেসে বলে। পরি কি বুঝলো কে জানে। না, তোমার ক্রাশ তুমিই খাও।
পরি আবার গেমস খেলা শুরু করে। সাদি ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। স্যার আসবো? সিমি দরজায় নক করে রিন নিয়ে বলে। সাদি ল্যাপটপে মগ্ন ছিল। সিমির কথা শুনে ল্যাপটপ থেকে চোখ ফিরিয়ে এক পলক সিমির দিকে তাকায়। এসো। সিমি গুটি গুটি পায়, এসে খাটের সাইডে দাঁড়ায়। পরি সিমিকে দেখে এক লাফে সিমির কোলে ওঠে। ছোঁয়ার কি শরীর খারাপ? ছোঁয়ার দিকে এক পলক তাকিয়ে বলে সিমি। জ্বর হয়েছে, এখন মাথা ব্যথা করছে। আপনি কাজ করেন, আমি ছোঁয়াকে নিয়ে যাই। আজকের রাতটা আমার কাছে থাকলে কি কোনো প্রবলেম হবে? সাদি ছোঁয়ার মাথা থেকে হাত সরিয়ে নেয়, ল্যাপটপ নিয়ে নেমে যায় খাট থেকে। সবে ঘুমিয়েছি, ওকে ডাকতে হবে না। তোমরা এখানে থাকো, আমি অন্য রুমে যাচ্ছি। সাদি ল্যাপটপের চার্জার নিয়ে বেরিয়ে যায়। সাদি যেতেই সিমি মুচকি হেসে পরীর কপালে চুমু খায়। তোমাকে এতগুলো মিস করেছি। দুই হাত প্রসারিত করে বলে পরি। আমিও তো আমার মাকে এতগুলো মিস করেছি। সিমি পরীর নাক টেনে দিয়ে বলে, আমার সোনাটার খিদে পেয়েছে না? পরীকে বিছানায় বসিয়ে দিয়ে বলে সিমি। পাপা খাইয়ে দিয়েছে আমাকে আর মাম্মাকে। ও, আজকে ছোঁয়ার মনটা খুব ফুরফুরে, কেন জানি খুব ভালো লাগছে। সকাল সকাল উঠে পড়ে লেগেছে রান্না শিখবে বলে। এখনো কেউ ওঠেনি। রাতে সিমির কাছেই ঘুমিয়েছে ছোঁয়া। ফজরের নামাজ পড়ে কিচেনে চলে গেছে। আগে কখনো রান্না করা হয়নি, আজকেই প্রথমবার। কিন্তু কি রান্না করবে? কিচেনের মাঝখানে গালে হাত দিয়ে কিছুক্ষণ বসে ভাবতে থাকে ছোঁয়া। অবশেষে শাশুড়ির কথা মাথায় আসে। শাশুড়ির থেকে হেল্প নিলে মন্দ হয় না। চট করে ফোন করে শাশুড়িকে। সাবিনা বেগম যেন ছোঁয়ার ফোনের অপেক্ষায় ছিল। রিং হওয়ার সাথে সাথে রিসিভ করে। শাশুড়ি কেমন আছেন? এক গাল হেসে বলে ছোঁয়া। ভালো। তুমি? আপনার ছেলের জন্য রান্না করব ভাবছিলাম, তো কি রান্না করব আর কিভাবে? নুডলস রান্না করো। কি করে? ভিডিও কল দাও, আমি বলে দিচ্ছি। ছোঁয়া শাশুড়িকে ভিডিও কল দেয়, তারপর রান্না করাই লেগে পড়ে। সাবিনা বেগম যেভাবে যেভাবে বলে দেয় ছোঁয়া ঠিক সেইভাবেই রান্না করে। রান্না শেষ করে লম্বা দম নেই ছোঁয়া। যা বাবা, রান্না করার মতো একটা কঠিন কাজ সম্পূর্ণ করলো। এখানে কি করছো? সাদির প্রশ্নে হকচকিয়ে যায় ছোঁয়া। এই মুহূর্তে ওনাকে আশা করেনি, তাই একটু ভয় পায়। পেছনে ফিরে সাদির মুখটা দেখে মুচকি হাসে ছোঁয়া। আপনার কিছু লাগবে? ছোঁয়া সাদির দিকে একটু এগিয়ে এসে বলে, না, আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি। সাদি ফ্রিজ থেকে পানির বোতল বের করতে করতে বলে, তবুও কিছু লাগলে আমাকে বলবেন। মাথা নিচু করে বলে ছোঁয়া। সাদি ভ্রু কুচকে ছোঁয়ার দিকে তাকায়। হঠাৎ পাল্টি খেলো কি করে? লিসেন, তোমাকে মেবি মা বা তোমার বোন বলেছে এসব বলতে। আমার এসব ভালো লাগে না। বোতলের চিপি খুলে এক ঢোক পানি খেয়ে বলে সাদি। আচ্ছা, আমি নুডলস রান্না করেছি, একটু খেয়ে দেখবেন? সাদি এবার বিরক্ত হয়ে চোখ মুখ কুচকে ফেলে। শাট আপ, ওকে? তোমার না শরীর খারাপ? যাও এখান থেকে। ধমক দিয়ে বলে সাদি। ছোঁয়া নাক ফুলায়। ধমক দিয়েন, সমস্যা নেই, কিন্তু থাপ্পড় দেবেন না বলে দিলাম। এখান থেকে না গেলে থাপ্পড়ও দেব। ছোঁয়া সাদিকে ভেঙচি কেটে চলে যায়। ভেবেছিল লোকটার সাথে ভাব জমাবে, তারপর ফুলের টব কিনে দিতে বলবে। কিন্তু এরকম বজ্জাত লোকের সাথে ভাব জমানো যায়? কখনো সম্ভব? সাদি ঢাকনা খুলে নুডলসটা দেখে। দেখতে বেশ ভালো হয়েছে। খাবার টেবিলে সেটা রেখে রান্না করাই লেগে পড়ে। এক প্যাকেট নুডলস দিয়ে তো আর সবার ব্রেকফাস্ট হবে না। রান্না শেষ করে সাদি রুমের সামনে গিয়ে দাঁড়ায়। সিমি আছে রুমে, কি করে ঢুকবে? জামা কাপড়ও তো এই রুমে, কি করবে ভাবছে। আপনার জামা কাপড় আমি ওই রুমে দিয়ে এসেছি। ছোঁয়া রুম থেকে বের হতেই দেখে সাদি পায়চারি করছে। তখনই বলে, তোমাকে পাকনামি করতে কে বলেছে? কপাট রাগ দেখিয়ে বলে সাদি। ছোঁয়ার হাসি মুখটা চুপসে যায়, মাথা নিচু করে ফেলে। সাদি ফোঁস করে শ্বাস টানে, বাম হাত দিয়ে মাথার পেছনের অংশ চুলকে নেয়। রেডি হয়ে নাও। আমি তো আপনার সাথে যাব না। ছোঁয়া মিনমিনিয়ে বলে। সাদি চোখ ছোট ছোট করে তাকায় ছোঁয়ার দিকে। স্কুলে ভর্তি করাতে নিয়ে যাবো, ইডিয়েট। দাঁতে দাঁত চেপে বলে চলে যায় সাদি। ছোঁয়া সাদির যাওয়ার দিকে তাকিয়ে ভেঙচি কাটে। কথাটা কি ভালোভাবে বলা যেত না? করলার জুস একটা, ইচ্ছে করে এক ঘুষিতে নাকটা ফাটিয়ে দিই। ছোঁয়া বিড়বিড় করতে করতে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে।
আজকে প্রথমবার সাদির সাথে বের হবে। ভাবতে হাত পা রিনঝিন করে উঠে ছোঁয়ার। খুব ভালো ঘুম হয়েছে সিমির। 3 বছর পরে আজকে শান্তিতে ঘুমালো। জানালার কাঁচ ভেদ করে এক টুকরো রোদ্দুর এসে ভর করে সিমির চোখে মুখে। পিটপিট করে চোখ খুলে বুকের উপর ভারী কিছু অনুভব করতেই মুচকি হাসি ফুটে ওঠে সিমির অধর কোণে। 2 হাতে আরো একটু নিবিড়ভাবে জড়িয়ে নেয় পরীকে। বড্ড আফসোস হচ্ছে, ইস কেন যে পরীর ছোটবেলাটা অনুভব করতে পারল না। সিফাত সারা রাত নির্ঘুম কাটিয়েছে। পরীকে ছাড়া কখনোই ঘুম হয় না তার। লুকিয়ে লুকিয়ে 10 বার দেখে গেছে পরীকে। এটা অবশ্য ছোঁয়া জানে। ছোঁয়া কালো জর্জের 3 পিস পরেছে। ফর্সা গায়ে কালো রংটা বেশ মানিয়েছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছছে ছোঁয়া।